নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত, ক্ষোভের নিশানায় অভিষেক, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী। কংগ্রেসের আমন্ত্রণ অসীম দাসের বাড়িতে, তবে মমতার সভাতেই যোগদানের সিদ্ধান্ত পরিবারের। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে তৃণমূল ছাড়লেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তথা হুগলির প্রবীণ নেতা তপন দাশগুপ্ত। রবিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণার পাশাপাশি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। প্রায় 3 দশকের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে তৃণমূল কংগ্রেস ছাড়লেন হুগলির প্রবীণ নেতা তথা সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন এবং অভিযোগ করেন, কিছু দালাল ও শীর্ষ নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জেরেই পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি হয়েছে। 2011, 2016 এবং 2021 টানা 3 বার সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তপন দাশগুপ্ত। তবে এবারের বিধানসভা নির্বাচনে তিনি দলীয় টিকিট পাননি। দলের একাংশের দাবি, গত প্রায় 1 বছর ধরেই তিনি সংগঠনের কাজে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। রাজ্য সরকারের পরিবর্তনে প্রায় 2.5 মাস পর অবশেষে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। সাংবাদিক বৈঠকে তপন দাশগুপ্ত বলেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকাল থেকেই দলের সঙ্গে ছিলেন এবং দীর্ঘ 12 বছর হুগলি জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন। তার দাবি, সেই সময়ে জেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়ার পর থেকেই সংগঠনের অবনতি শুরু হয়। তিনি বলেন, রাজ্য নেতৃত্বকে আগেই সতর্ক করেছিলেন যে হুগলির সাংগঠনিক পরিস্থিতি ভালো নয়, কিন্তু সেই সতর্কবার্তা গুরুত্ব পায়নি। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তপন দাশগুপ্ত অভিযোগ করেন, দলের ভেতরে একাধিক ক্ষমতা কেন্দ্র তৈরি হয়েছে। তার কথায়, একটা তৃণমূল কংগ্রেস হয় না, সভানেত্রীকে বাদ দিয়ে আর একটা তৃণমূল, আবার মাঝখানে আর একটা তৃণমূল চলছে। সেই দলে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের যেটা জয়েন করেছিলাম কোর্টে এফিডেভিট করে, তার মধ্যে আমিও ছিলাম। সারা বাংলায় প্রথমে আমরা 5 জন, আমি আকবর আলী খন্দকার হুগলি থেকে করেছিলাম। দীর্ঘ 12 বছর আমি জেলার সভাপতি ছিলাম এবং আমার সভাপতি থাকাকালীন প্রথমবার 18টা বিধানসভার মধ্যে আমরা পেয়েছিলাম হুগলিতে 16টা সিট। 3টে পার্লামেন্ট সিটে আমরা উইন করে সব পঞ্চায়েত সমিতিতে আমরা উইন করেছিলাম। তারপরে কি জাদু বলে 12 বছর বাদে আমি রাজ্যের তখন মন্ত্রী ছিলাম, তখন মমতা ব্যানার্জি দেখলাম যে আমাকে সরিয়ে দিয়ে এখানে 2 জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হলো, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট। তাতে লাভ কি হয়েছে যে আপনারা জানেন, এবার হুগলি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 18টার মধ্যে 2টো সিট পেয়েছে, একটা ধনিয়াখালী, একটা চণ্ডীতলা, সব হেরে গেছে। আমি রাজ্য নেতৃত্বকে বলেছিলাম, যা অবস্থা হুগলি জেলার, যেভাবে দল চলছে তাতে কিন্তু নয় হয়ে যাবে। তাই হয়েছে। 2 মাস ধরে অনেক চিন্তা ভাবনা করলাম, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমার কর্মী যারা, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে তৃণমূল কংগ্রেস একটা হয় না, যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যিনি, তাকে বাদ দিয়ে আরেকটা তৃণমূল কংগ্রেস, আবার মাঝখানে একটা ছোট্ট তৃণমূল কংগ্রেস, মানে 3টে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চলছে। সেই তৃণমূল কংগ্রেস করা আমার পক্ষে সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত কাঠগড়ায় তুলে তিনি বলেন, কিছু নেতৃত্বের ত্রুটি এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির কাজের জন্যই তৃণমূল শেষ হয়ে গেছে। পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলে তার দাবি, টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ পেশ করেননি। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে তো, ও এখন পালিয়ে ঘুরছে। ওর কারোর সম্বন্ধে বলার শোভা পায় না।
ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। কারণ আমরা মানুষের আস্থা বিশ্বাস আমরা হারিয়েছি। পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেছিল, কিন্তু আমাদের কিছু নেতৃত্বের ত্রুটি এবং আমি বলবো যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির ত্রুটি কাজের, এর জন্য তৃণমূল কংগ্রেস আজকে শেষ হয়ে গেছে। এবং রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। আইপ্যাকটা হচ্ছে তোলাবাজির প্যাক, আইপ্যাক ফাইপ্যাক নয়। এরা তো মাল নিয়েছে, অনেককে টিকিট দেবে বলে টাকা নিয়েছে, বিধানসভার টিকিট পাই বলে টাকা নিয়েছে। আমার অফিসে এসেছিল, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমি আইপ্যাককে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অবশ্য শ্রদ্ধার সুরই শোনা যায় তার বক্তব্যে। তিনি বলেন, দল ছাড়তে তার ব্যক্তিগত কষ্ট রয়েছে, তবে তার অভিযোগ মুখ্যমন্ত্রীর আশেপাশের কিছু মানুষ তাকে ব্যবহার করেছেন এবং দলের ক্ষতি করেছেন। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। খারাপ দিদির জন্য লাগছে, কারণ দিদিকে দেখে দল করেছিলাম। আমি মনে করি এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের দু একজন দায়ী আছে। দিদি আমাকে ফোন করেছিল, দিদি আমাকে বলেছিল যে চিন্তা করো না, আমি আছি। দিদির প্রতি আমার শ্রদ্ধা যতদিন বাঁচবো ততদিন থাকবে। এখনো আমি মনে করি তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কিন্তু আমার দুঃখ লাগছে যে মমতা ব্যানার্জির সঙ্গে আর দলটা করবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি দল ছাড়ার। বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে না দিয়ে তপন দাশগুপ্ত বলেন, কোন দলে যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি। কর্মীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করবেন। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে আর ফিরবেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসাও করেন তপন দাশগুপ্ত। তার দাবি, শুভেন্দু একজন দক্ষ সংগঠক এবং মুখ্যমন্ত্রী হিসেবে ভালো কাজ করছেন। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একবার কথা হয়েছে বলেও জানান তিনি। শুভেন্দু অধিকারী ভালো ছেলে। সত্যি কথা বলতে কি, মুকুল রায় দলটাকে তৈরি করেছিল দিদির সঙ্গে থেকে, তাকে ডিপ্রাইভ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। অর্জুন সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর মতো ভালো সংগঠনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাপস রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সবটাই এক ব্যক্তির জন্য, তাকে এস্টাবলিশ করার জন্য এদের বলির পাঠা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। দলীয় টিকিট না পাওয়ার প্রভাব হুগলির নির্বাচনী ফলাফলেও পড়েছে বলে দাবি করেন তপন দাশগুপ্ত। তার বক্তব্য, তাকে প্রার্থী না করায় জেলার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং তার ফলই তৃণমূলকে ভুগতে হয়েছে। দল ছাড়ার পাশাপাশি তপন দাশগুপ্ত জানান, তিনি রাজ্য সরকারের বিভিন্ন কর্পোরেশন ও সংস্থায় যে সমস্ত দায়িত্বে ছিলেন সেখান থেকেও পদত্যাগ করেছেন। ভবিষ্যতের রাজনৈতিক পথ চলা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান এই প্রবীণ নেতা। অন্যদিকে তার এই দল ছাড়া প্রসঙ্গে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অসিত মজুমদার জানান, উনি অর্থাৎ তপন দাশগুপ্ত বর্ষিয়ান নেতা, দলের অসময় ছিলেন। কেন দল ছাড়ছেন আমি জানি না। আমার সঙ্গে ভালোই সম্পর্ক, আমি কথা বলবো। আমরা যারা এমএলএ এমপি হয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদে, দল ছেড়ে যাওয়ার আগে তাদের একবার ভেবে দেখতে বলবো। তপনবাবুর শুভেন্দু খুব ভালো ছেলে উক্তিটির প্রেক্ষিতে অসিত মজুমদার বলেন, অবশ্যই শুভেন্দুর নামে কেউ খারাপ বলছে না। সে লড়াই করেই মুখ্যমন্ত্রী হয়েছে, তবে সেও একসময় তৃণমূল ছিল। একই সাথে ৭৪ জন চলতি বিধায়ককে বিধানসভার টিকিট না দেওয়া প্রসঙ্গে তপনবাবু কথার রেশ ধরে অসিত মজুমদার বলেন, তাদের বসিয়ে দেওয়া কেন হলো আজও তার কারণ জানা যায়নি। তবে হয়তো এক্ষেত্রে দলের সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। তবে সবকিছু সামলে নিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই আশ্বাস অসিত মজুমদারের গলায়। যেমন উনি বর্ষিয়ান নেতা, দলের দুঃসময় ছিলেন। উনি কেন দল ছাড়ছেন আমি তো জানি না। আমার সাথে ভালোই সম্পর্ক, আমি কথা বলবো। দলের হুগলি জেলায় কর্মীরা আমাদের সাথে আছে, নেতারা যারা ছেড়ে যাচ্ছেন, আমরা এমএলএ এমপি হয়েছি তো মমতা ব্যানার্জির দয়ায়, আমি তাকে আর একবার ভেবে দেখতে অনুরোধ করব।
দেখুন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তার অভিযোগ সে বলেছে। আমি মনে করি দল মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। দেখুন, শুভেন্দু তো লড়াই করেই মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু খারাপ একথা কেউ বলছে না। আমি বিশ্বাস করি যে ও লড়াইয়ের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এবং ও তৃণমূল ছিল এক সময়। অতএব তৃণমূলের প্রতি দুর্বলতা সবার থাকা উচিত। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি এগুলো আবার ঠিক করে দলকে মানুষের কাছে পৌঁছে দেবেন। অবশ্যই কথা বলবো। তার অভাব অভিযোগ যদি কিছু থাকে, আমার পক্ষে যদি সামলানো সম্ভব হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। অন্যদিকে এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, কেউ আর পাপের ভাগিদারি নিতে চাইছেন না। দলটা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেটাই প্রকাশ্যে এসেছে। তপন দাশগুপ্তের তৃণমূল ছাড়া কি তবে এবার বিজেপিতে যোগদানের ইঙ্গিত? এ প্রসঙ্গে বিধায়ক সুবীর নাগ জানান, দল যাকে নেবে আমার তার সাথে কাজ করতে কোনো অসুবিধা নেই, সবটাই দলের সিদ্ধান্ত। দেখুন, কেউ আর পাপের ভাগিদারি নিতে চাইছে না। দলটা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, এখন সবাই পুরো প্রত্যেকেরই যা বক্তব্য শুনছি যে এই পুরো অধিকাংশ পয়সাটাই নাকি কালীঘাটে হয়েছে। এখান থেকে যে যা তুলেছে কালীঘাটে পাঠাতে হয়েছে নিজেদের টিকিয়ে রাখবার জন্য। এখন টেকবার দায় নেই, তাই সবাই হাত ছেড়ে দিচ্ছে। যে দুর্নীতি এরা করেছে, এবার তার দায় এখন সম্পূর্ণটাই যুবরাজের, তৎকালীন যুবরাজের। তাই সবাই এখন হাত ছেড়ে নিজেকে দূরত্ব থেকে বজায় রাখতে চাইছে। দেখুন, দল কাকে নেবে না নেবে এতে আমাদের বিন্দুমাত্র কোনো বক্তব্য নেই। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যাকে মনে করবে তাকে নিতে পারে, এটা তাদের ডিসক্রিপশন। দল এখানে আমাদেরকে যাদের দলে অন্তর্ভুক্ত হবে, আমার কাউকে নিয়ে চলতে কোনো অসুবিধা নেই। যদি দল সিদ্ধান্ত নেয় কাউকে নেবে, দল নিতে পারে। সেক্ষেত্রে দল ঠিক করবে কাকে নেবে। এটা নিয়ে দলের সিদ্ধান্তের ওপর আমাদের আস্থা আছে। দল যেটা ভালো বুঝবে আমরা সেটা মেনে নিয়েই কাজ করব। অন্যদিকে এদিন চুঁচুড়ায় তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ে আসেন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্তোষ কুমার সিং। এদিন তিনি তপন দাশগুপ্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। তৃণমূল কংগ্রেস 2018 সালের পর ক্যামাক স্ট্রিট তৃণমূল হয়েছিল। আমরা ক্যামাক স্ট্রিট তৃণমূলের বিরুদ্ধে। আবার বলছি, কালীঘাট নিয়ে আমার আপত্তি আছে। তৃণমূল কংগ্রেস 2018 সালের পর ক্যামা স্ট্রিট তৃণমূল হয়েছিল। আমরা ক্যামা স্ট্রিট তৃণমূলের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাত ধরে যাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন তারই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চন্দননগর শ্রীপল্লী এলাকায়। যার হাত ধরে গাড়ি চালানো শিখেছিলেন তারই গাড়ির ধাক্কায় প্রাণ গেল গাড়ি চালক শিক্ষকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে চন্দননগরের শ্রীপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শৈবাল সাহার গাড়ি চালাতেন শ্রীপল্লীর বাসিন্দা ৩৯ বছরের বুদ্ধদেব সরকার। তাঁর কাছে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো শিখছিলেন শৈবাল বাবু। রোজকার মতো এদিন সন্ধ্যায় কাজ সেরে দুজনেই গাড়ি নিয়ে ফিরছিলেন। চন্দননগরের সুপার স্টেজ প্লাজা নামে একটি আবাসনের তলায় গ্যারেজে গাড়ি পার্ক করতে যান তারা। পার্কিং এর সময় গাড়ি চালকের আসনে ছিলেন শৈবাল, আর বাইরে দাঁড়িয়ে থাকা বুদ্ধদেব তাকে শেখাচ্ছিলেন কিভাবে গাড়ি পার্কিং করতে হবে। আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সপাটে ধাক্কা মারে বুদ্ধদেবকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে টোটোয় চাপিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই পুলিশ শৈবাল সাহাকে আটক করে, গাড়িটিও বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় চন্দননগর থানায়। জেনার গাড়ি উনি চালাচ্ছিলেন, আর ড্রাইভার ওনাকে লোকেট করছিল যে কিভাবে উনি নিয়ে আসবেন সামনে থেকে। এইখান থেকে ঢুকছিল গাড়িটা, এসে ওখানে সপাটে ধাক্কা মেরেছে। কোনোভাবে ব্রেক হয়তো ফেল করে গেছে, গিয়ে ওখানে ধাক্কা মেরেছে। আমি তখন রান্নাঘরে ছিলাম, আমি দৌড়ে বেরিয়ে এসেছি। তখন ওই চালককে দেখি ওই ভেতরে ঢুকে গেছে, মানে ড্রাইভার তিনি ঢুকে গেছেন ভেতরে, আর যিনি চালাচ্ছিলেন উনি ভেতরেই বসেছিলেন। তারপর
তো সব লোকজন চলে এসে আমাদের ফ্ল্যাটে একজন ডাক্তার আন্টি থাকেন, উনি এসে ওনাকে পালস দেখে বললেন যে উনি মনে হচ্ছে আর সার্ভাইভ করছেন না। তখন ওনারা টোটো ডেকে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন স্বামী স্ত্রী মিলে। মানে এনাদের কি আপনারা চেনেন? না, আমরা চিনি না, ওনারা এখানেই থাকেন জানি, ওনারা এখানেই থাকেন এইটুকু জানি, কিন্তু ওনাদের মুখ চিনি না। মানে জাস্ট পার্কিংটা কিনেছেন এইটুকুই জানি, মাঝে মাঝে গাড়ি বের করে নিয়ে যান, উনি চালাচ্ছেন, লার্নার উনি, ওনার যে ড্রাইভার ওনাকে শেখাচ্ছিল, এইটুকুই জানি। একজন শিক্ষকের এইভাবে ছাত্রের হাতে প্রাণ হারানোয় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বুদ্ধদেবী শৈবালকে গাড়ি চালানো শেখাচ্ছিল। আবাসনের নিচে গ্যারেজ নিয়েছিল গাড়ি রাখার জন্য, সেখানেই পার্কিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমি তখন দোকানে ছিলাম, একটা বিকট আওয়াজ পাই। সেই আওয়াজটা শোনার পরে আমরা ওখানে যারা ছিলাম দোকানের সামনে, তারা সবাই ছুটে যাই আমার দোকানেরই পাশের ফ্ল্যাটে। গিয়ে দেখি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে আছে। ওই ফ্ল্যাটের যেসব বাসিন্দা তারা সব নিচে নেমে এসছে। আর যিনি মারা গেছেন উনি নিচে শুয়ে আছেন, কোনো সেন্স নেই। তো সবাই সেন্স ফেরানোর চেষ্টা করছে, তো আমরাও সেই চেষ্টাটা করলাম, তারপর সেন্স ফিরল না। তখন আমরা পাশে একটা টোটো দাঁড়ানো ছিল, আমাদের ওখানকারই টোটো, ওকে বলে ওই টোটোতে তুলে হসপিটালে পাঠিয়ে। তারপরে 10 মিনিট বাদে আমরা খবর পাই যে ছেলেটি মারা গেছে। ওইখানেও উনি ওই ফ্ল্যাটের নিচে গ্যারেজ কিনেছে, ওপেন গ্যারেজ। ওই গ্যারেজে ঢোকাচ্ছিল, ওই কী করে ঢোকাতে হয় সেটা ও বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের প্রয়াত ক্রীড়া সংগঠক বিশ্বজিৎ ঘোষের 4র্থ বার্ষিকী প্রয়াণ দিবস পালন করা হলো শনিবার সন্ধ্যায়। চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি তথা প্রাক্তন ক্রিকেট সম্পাদক বিশ্বজিৎ ঘোষ ওরফে রামু মহাশয়ের 4র্থ বার্ষিকী প্রয়াণ দিবস পালন করা হলো শনিবার সন্ধ্যায়। শনিবার ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান সংস্থার সাধারণ সম্পাদক গোপাল চৌবে। এই সন্ধ্যায় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে প্রয়াত সংগঠকের আত্মার শান্তি কামনা করে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল চৌবে বলেন, আজকে চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হলো। যিনি বিশ্বজিৎ ঘোষ মহাশয় আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। তো তার মৃত্যুবার্ষিকী আজকে আমরা সবাই কততম মৃত্যুবার্ষিকী? 4র্থতম মৃত্যুবার্ষিকী পালন করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে কংগ্রেসের আমন্ত্রণ অসীম দাসের বাড়িতে, তবে মমতার সভাতেই যোগদানের সিদ্ধান্ত পরিবারের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এলেও আগামী 21শে জুলাই মমতা ব্যানার্জির সভাতেই যোগদানের সিদ্ধান্ত 21শে জুলাইয়ের অন্যতম শহীদ অসীম দাসের পরিবারের। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত 13 শহীদের অন্যতম ছিলেন হুগলির শাহগঞ্জের অসীম দাস। সেই ঘটনার 33 বছর পর ফের শহীদদের স্মৃতি এবং ঘটনার বিচার প্রসঙ্গকে সামনে রেখে অসীম দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রবিবার শাহগঞ্জে অসীম দাসের বাড়িতে গিয়ে আগামী 21শে জুলাই কংগ্রেসের শহীদ স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য পরিবারের সদস্যদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা এআইসিসির সদস্য প্রীতম ঘোষ। তার সঙ্গে ছিলেন হুগলি 1 জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জি, হুগলি চুঁচুড়া শহর কংগ্রেসের সভাপতি সমীর দে সহ অন্যান্য নেতারা। অসীম দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রীতম ঘোষ বলেন, অসীম দাসের নামটা প্রত্যেক কংগ্রেস কর্মী চিরঋণী হয়ে থাকবে। তিনি জানান, শহীদ পরিবারের সদস্যদের 21শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং
তাদের যাতায়াতের সমস্ত ব্যবস্থা কংগ্রেস করবে। কেন এত বছর পর পরিবারের কাছে এসে আমন্ত্রণ জানানো হচ্ছে? এই প্রশ্নের উত্তরে প্রীতম ঘোষ বলেন, কংগ্রেস কখনো শহীদদের ভুলে যায়নি। তার দাবি, পশ্চিমবঙ্গের প্রতিটি কংগ্রেস কার্যালয়ে প্রতি বছরই 21শে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি বলেন, আজ কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, তাই আবার সেই ত্যাগের হিসাব চাইছি। 1993 সালের 21শে জুলাই কেন কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছিল তার পাই টু পাই হিসাব দিতে হবে। এতদিন পর তো নয়, আমরা তো সেদিনও এসেছিলাম, প্রত্যেক বছরে তারপরেও এসেছিলাম, তারপরেও এসেছি। আমি এই বাড়িতে 20 বছর পর এলাম। এর আগে তারপরে দলটা ভাগ হয়ে গিয়েছিল, হয়তো অনেকে ওদিকে চলে গিয়েছিল। কংগ্রেস কিন্তু কখনো করেনি তা নয়। কংগ্রেস তার প্রতিটি অফিসে, কংগ্রেসের যতগুলো পশ্চিমবঙ্গে অফিস আছে প্রতিটা অফিসে প্রত্যেকের নাম লিখে মালা দিয়ে তাদের সেই তর্পণ, শহীদ তর্পণ কংগ্রেস সব সময় করেছে। আজকে এসে এদেরকে আর একবার আমি ওনার পরিবারের সবাইকে বললাম যে শহীদ মঞ্চে যদি আপনারা আসেন, শহীদ তর্পণের মঞ্চে, আমি সেই চিঠি নিয়ে এসেছি, সেই চিঠি দিলাম যে আপনারা যদি যান আমরা ব্যবস্থা করে নিয়ে যাব, পৌঁছেও দেবো তাদের সেখানে, যাতে তারা উপস্থিত থাকতে পারেন সেই ব্যবস্থা করতে আমি এবং আমার জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত দুজনেই এসেছি। আজকে যখন কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, কংগ্রেস এই ত্যাগের হিসাব নিতে, আমি আবার বললাম সেই ত্যাগের হিসাব নিতে সেদিন যাচ্ছি। আজকে ওরা যদি থাকেন আমরা হিসাবটা চাইব যে সেদিন যে গুলি চালিয়েছে, সেদিন কী হয়েছে তার ফাইল কোনো হিসাব দাও, কেন গুলি চালানো হয়েছিল, একটা যে কোনো রকম প্ররোচনা ছাড়া কেন গুলি চালানো হয়েছিল তার হিসাব। জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জিও একই সুরে বলেন, 1993 সালের গুলিকাণ্ডের প্রকৃত সত্য আজও সামনে আসেনি। তার অভিযোগ, তৎকালীন বাম সরকার যেমন ঘটনার পূর্ণ তদন্ত করেনি, তেমনি পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বিষয়টির সামনে আনেনি। সুব্রত মুখার্জির দাবি, শহীদ পরিবারের সদস্যরা তাদের কর্মসূচিতে উপস্থিত থাকলে এই দাবির গুরুত্ব আরো বাড়বে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তার পরিবারের সাথে দেখা করতে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকারের নির্দেশে তারা যদি সেই আজ 21শে জুলাই সভায় যদি যেতে পারে তার জন্য আমরা আমন্ত্রণ জানালাম। আমরা চাইছি যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সঙ্গে নিয়ে, মনিত গুপ্ত যে গুলি চালিয়েছিলেন কার নির্দেশে, এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আছে, কেন হত্যাকাণ্ডটা ঘটল। যে কোনো আন্দোলনে মানুষ যেতেই পারে, সেদিনও কংগ্রেসের কর্মীরা গেছিল একটা দাবি নিয়ে, যে দাবিটা আজকে পুরনো সারা ভারতবর্ষের সবার কাছে আইডেন্টি কার্ড আছে এবং তার মানে সেই দাবিটা যথার্থই ছিল সেদিন। তা আমরা চাইছি মনিত গুপ্ত যে গুলি চালিয়েছিলেন বলে যাবে যথার্থ, যে নতুন করে ফাইলটা খোলা হোক, খুলে এর পূর্ণ বিচার হোক, বাস্তব সত্যটাকে সামনে আনা হোক, যেটা সিপিএম কোনোদিন আনতে পারেনি, আনেননি। মমতা ব্যানার্জি আসার পর আমরা ভেবেছিলাম আনবেন, কিন্তু উনিও করলেন না। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি চাইছেন যে প্রকৃত এই ঘটনার উৎস উন্মোচন হোক, সেই দাবিতে আমাদের এই 21শে জুলাইয়ের সভা। এবং তাকে সেখানে আমরা চাইছি এই শহীদ পরিবারের মানুষজন যদি সেখানে যায় তাদেরকে সঙ্গে রেখে যখন দাবিটা আমরা করব, সেই দাবিটা আমরা মনে করি আরও অনেক বেশি জোরালো হবে এবং বাস্তবে রূপদান করার পক্ষে সম্ভব হবে। তবে কংগ্রেসের আমন্ত্রণ পেলেও অসীম দাসের পরিবারের অবস্থান স্পষ্ট। পরিবারের সদস্য শিবু দাস বলেন, এত বছর বাদে ওনারা এসেছেন, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানেই যাব, অন্য কোথাও যাব না। যে দল 25 বছর ধরে আমাদের পরিবারের পাশে থেকেছে তাদের ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই নেই। আমাদের সিদ্ধান্ত 100% পাকা। তিনি আরো বলেন, এতদিন পরে কেন এলেন সেটাই প্রশ্ন। এসছি আর কি করা যাবে, এসছে নিমন্ত্রণ করতে, ওনারা এত বছর বাদে আবার করছে, এর আগে তো করেনি। তবে আমরা মমতা ব্যানার্জি অনুষ্ঠানেই আমরা যাবো, আমরা অন্য কোথাও যাবো না। যে ভদ্রমহিলা 30 বছর ধরে তাদের পরিবারকে দেখেছে, সেখানে অন্য কিছু চিন্তাভাবনা করা আমার মতে কোনো শহীদ পরিবার করবে না। উল্লেখ্য, 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়।
পরবর্তীতে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে প্রতি বছর 21শে জুলাই তৃণমূলের উদ্যোগে কলকাতায় শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে এবং অসীম দাসের পরিবারও সেই কর্মসূচিতে নিয়মিত আমন্ত্রিত হয়ে আসছে। এবছর অবশ্য রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূলে ভাঙনের আবহে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ সমাবেশ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূলের পৃথক কর্মসূচি এবং কংগ্রেসের পৃথক শহীদ স্মরণ সভা, সব মিলিয়ে 21শে জুলাইকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য বেড়েছে। সেই আবহেই শহীদ অসীম দাসের পরিবারের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানালো প্রদেশ কংগ্রেস। তবে আপাতত পরিবারের সিদ্ধান্ত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতেই অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ এবং অখিল ভারতীয় ক্ষত্রিয় সেবা ট্রাস্টের সম্মেলন। পাশাপাশি জলছত্র এবং গুণীজনের সম্বর্ধনার আয়োজনও ছিল এখানে। শ্রাবণী মেলায় আগত পুণ্যার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি ক্ষত্রিয় সমাজের গৌরবময় ইতিহাসকে তুলে ধরতে তারকেশ্বর ধামে সম্মেলনের আয়োজন করল অখিল ভারত ক্ষত্রিয় সমাজ ও অখিল ভারতীয় ক্ষত্রিয় সেবা ট্রাস্ট। এদিন আয়োজিত এই সম্মেলনে বক্তারা বলেন, ক্ষত্রিয় সমাজের ইতিহাস গৌরবের, ঐতিহ্য ও বীরত্বের। বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে ক্ষত্রিয় সমাজের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। মানবতা, সাহস, ন্যায় ও সমাজ কল্যাণই এই সমাজের মূল শক্তি। সমাজের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে হরিপালের বাসুদেবপুর এলাকায় জলসত্রের আয়োজন করা হয়। পাশাপাশি কৃতি ছাত্রছাত্রী ও সমাজের গুণীজনদের সম্বর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানের বিধায়ক দিলীপ সিং, বিধায়ক মধুমিতা ঘোষ, বিচারপতি অপূর্ব সিংহ রায়, রামনারায়ণ আচারিয়া সহ বিশিষ্টজনেরা। বিধায়করা এদিন শৌর্য স্মরণিকাও প্রকাশ করেন। এ বিষয়ে ক্ষত্রিয় সমাজের মোহন সিংহ রায় বলেন, কর্মসূচি হচ্ছে প্রত্যেক বছর না, এবছরও আমাদের যে অখিল ভারত ক্ষত্রিয় সমাজের যে জলছত্র হয় তারকেশ্বর বাবা জলযাত্রীদের নিয়ে আজকে আমাদের বাসদেবপুরে আজকে ওপেন হলো। এখানে অনেকে এসেছিলেন, এমএলএ এসেছিলেন, আমাদের যারা সমস্ত আমরা সদস্য থেকে শুরু করে আমাদের যে কমিটি সবাই এসেছে। মানুষের সেবাই মেন কাজ আমাদের। কি কি কর্মসূচি নিয়েছিলেন? এখানে কর্মসূচির মধ্যে আমাদের আছে ধরুন এই জলছত্র, মানে যার সমস্ত যাত্রী আসবে তাদেরকে জল টলের সমস্ত দেওয়ার জন্যে, তাদেরকে চা বিস্কুট থেকে শুরু করে আমাদের তাদেরকে সে সমস্ত খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা করি, প্রত্যেক বছর যেমন করি এবারেও আমরা করেছি। আর ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দিয়েছি। যারা ছাত্রছাত্রী ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা প্রত্যেক বছর পুরস্কার দিই। যে বেশি নাম্বার পেয়েছে, 80-র বেশি যারা নাম্বার পেয়েছে তাদেরকে আমরা মানে সম্মান দিই আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহীদ মঙ্গল পাণ্ডে এবং দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল আজাদ হিন্দ ক্লাব। প্রথম শহীদ মঙ্গল পাণ্ডের ২০০তম জন্মবার্ষিকী এবং কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবস উপলক্ষে দুই মহান বাঙালিকে একসঙ্গে স্মরণ করে আজ চুঁচুড়ার বড়বাজারের আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। সকাল থেকেই আজাদ হিন্দ ক্লাব প্রাঙ্গণে ভিড় ছিল চোখে পড়ার মতো। দিনভর চলা এই শিবির ঘিরে বড়বাজার এলাকায় সাড়া পড়ে যায়। চিকিৎসকরা সারাদিন ধরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষাও করেন। ক্লাবের সদস্যরা জানান, স্বাধীনতার প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারে স্বাস্থ্য পরিষেবাকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষকে একত্রিত করতেই ক্লাবের এই উদ্যোগ। আজকের এই শিবিরে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। অনেকেই বলেন, এই রকম শিবির হলে গরিব মানুষরা খুবই উপকৃত হবেন। ক্লাবের এক পদাধিকারী বলেন, মানে ভারতবর্ষের প্রধান সেনা প্রথম শহীদ মঙ্গল পাণ্ডের পূর্ণ ২০০তম আবির্ভাব দিবস এবং দ্বিজেন্দ্রলাল রায়ের আজকে পূর্ণ জন্মদিবস, তাকে স্মরণ করে আজকে ১৯শে জুলাই আমরা সকলে মিলে আমাদের এই ২১ নম্বর ওয়ার্ড বা বড়বাজারের অঞ্চল তৎসংলগ্ন বিভিন্ন জায়গার মানুষ সকলে একত্রিত হয়ে আজকে আমরা এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আপনারা জানেন যে বিগত দিনেও আমরা বিভিন্ন কর্মকাণ্ড করেছি, তার মধ্যে ক্রীড়ার বিভিন্ন অনুষ্ঠান, দুর্গাপুজোকে অবশ্যই প্রাধান্য রেখে আগামী ২৪শে জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের ব্যানার উন্মোচন হবে এবং দুর্গাপুজোর যে খুঁটি পুজো
না, উল্টো রথযাত্রার দিন এখানে দুর্গাপুজোর খুঁটি পূজা হবে। সমগ্র এলাকাবাসী খুব উৎসাহিত, আনন্দিত যে এই দীর্ঘদিন পর যেন শৃঙ্খল মোচন করে বড়বাজার আজাদিন ক্লাব আবার স্বাধীনতা লাভ করেছে। আজাদিন সেই কারণে আগামী দিনে নতুন পথ চলা শুরু করলাম আজকের দিন থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার চিকিৎসা পরিষেবা এবার আরও সহজ। এসআরএম গ্লোবাল হসপিটালের আয়োজনে আগামী 21শে জুলাই মঙ্গলবার চুঁচুড়ায় একদিনের বিশেষ স্বাস্থ্য শিবির। শিবিরে উপস্থিত থাকবেন অর্থোপেডিক ডাক্তার দিলীপ কুমার নাইডু, কার্ডিওলজিস্ট ডক্টর অভিলাষা এবং ইউরো গাইনোকোলজিস্ট ডক্টর উদয়া পারিজাল। হাঁটু, হৃদরোগ, মহিলাদের জটিল সমস্যার উন্নত চিকিৎসা এবং পরামর্শ মিলবে এখানে। সময় সকাল 11টা থেকে বিকেল 3টে। স্থান সেবা মেডিকেল, চুঁচুড়া বুনো কালীতলা, খাদিনা মোড়। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 90007600 7249439536106 9830369632 এবং 7003550653 এই নম্বরে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত, ক্ষোভের নিশানায় অভিষেক, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী। কংগ্রেসের আমন্ত্রণ অসীম দাসের বাড়িতে, তবে মমতার সভাতেই যোগদানের সিদ্ধান্ত পরিবারের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।